Welcome to Sunrise Presents Didi No.1 Season 8, co-powered by Dabur Red Paste, Savlon, Berger, Easy Clean Fresh. Special partner, Cucina Small Appliances, jewelry partner, HK Dotto Jewelers. হার মানা সহজ খুব, হারতে কে বা চায়? মনের জোর থাকলে কিন্তু ঘুরে দাঁড়ানো যায়। দিদিদের লড়াই, অনেক সমস্যার মোকাবিলা করে তাদের ঘুরে দাঁড়ানো, সেই সবই কিন্তু মনের জোর বাড়িয়ে দেয় সবার। আর সেই জোরে সব দিদিরাই নিজ নিজ ক্ষেত্রে হন দিদি No.1। আজ আরো একবার মনের জোর বাড়ানোর সময় মঞ্চে আসছেন 4 জন দিদি। সকলকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, সবাই আসুন প্লিজ। প্রথমে আছেন সোমা দত্ত খান। আমি পুরুলিয়া থেকে এসেছি। নিজে অসুস্থ হলে কতটা অসহায় বলে মনে হয়, সেই অসহায় অবস্থা কাটিয়ে আজ আমি অসহায় মানুষদের পাশে কিভাবে দাঁড়িয়েছি সেই গল্প তোমার সাথে করতে এসেছি। সব গল্প শুনবো তোমার সঙ্গে। দেবস্মিতা ঘোষ। নমস্কার দিদি, আমি গিরিশবাগ থেকে এসেছি। আমি জীবনের প্রতিটা মুহূর্তে কিভাবে সংগ্রাম করবে এবং অদম্য জেদে নিজের স্বপ্ন পূরণ করেছি সেই গল্পই আজকে আমি তোমার সাথে বলবো, শুনবো। বনানী ব্যানার্জি। আমি জয়নগর থেকে এসেছি। আমার জীবনের লড়াই আমি তোমার সঙ্গে আজকে গল্প করে শোনাতে এসেছি, শুনবো। এরপর আছেন অঙ্কিতা পাল। আমি দমদম থেকে এসেছি। দিদি No.1 সবাই তার জীবনের নানান প্রতিবন্ধকতার গল্প নিয়ে আসে, আপনার কাছ থেকে সমস্যার সমাধান চায়। আর আমি আমার জীবনে কিছু কিছু মানুষের জীবনের প্রতিবন্ধকতা তৈরি করে এসেছি, তো আমি সেটারই আপনার কাছে সলিউশন চাইতে এসেছি যে আমি কি করে সেটাকে বন্ধ করব। ওকে, তোমার কথা শুনবো অঙ্কিতা, আর তোমার প্রবলেমের সলিউশনও দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ দিদি, ধন্যবাদ। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডের খেলা, সানরাইজ প্রেজেন্টস দিদি মেয়েদের। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সানরাইজের তরফ থেকে 5 লিটার মাস্টার্ড অয়েল। সোমাদি, আপনার সাথে একটু কথা বলি। অসহায় অবস্থা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, হ্যাঁ, কি হয়েছিল? আমরা 3 বোন, মা বাবা, এই নিয়ে আমাদের সংসার চলছিল। উচ্চ মাধ্যমিক পাশ করার পর কলেজে যখন ফার্স্ট ইয়ারে আমি ভর্তি হই, তখন আমার বিয়ের ঠিক হয়। বাবা সেই সময় অসুস্থ থাকাকালীন আমি বিয়ের জন্য অমত করিনি, বিয়েটা আমার হয়ে যায়। বিয়ের 1 বছর পরে জানুয়ারির 2 তারিখে 2002-এ আমার ছেলে হয়। ছেলের জন্ম 2 তারিখে এবং আমার বাবা মারা যায় 17 জানুয়ারি। বাপের বাড়ির সমস্ত দায়িত্ব চলে আসে আমার ওপরে। আমার 2 বোনকে মানুষ করা, পড়াশোনা করা, বিয়ে করা, সবই ঠিকঠাক চলছিল। আমার ছেলের যখন 6 বছর বয়স, তখন আমার একটা মেয়ে হয়। মেয়ের যখন 6 মাস বয়স, আমার হঠাৎ করে শরীর অসুস্থ হতে শুরু করে। এই নিয়ে আমি, আমার হাজব্যান্ড এবং আমার মেয়েকে নিয়ে আমি চলে যাই ভেলোরে। ভেলোরে গিয়ে যখন আমি জানতে পারি যে আমার 2টো কিডনি খারাপ হয়ে গেছে। ওই 6 মাসের মেয়েকে নিয়ে আজকে চেন্নাই, কালকে ভেলোর, পরশু রাঁচি, কলকাতা, এই নিয়ে পরে আমাদের একটা অদ্যম লড়াই যে কীভাবে কোথায় গেলে এটা ঠিক হবে। 4 বছর এই ট্রিটমেন্ট চলাকালীন সমস্ত কিছু টেস্ট হবার পরে মায়ের সাথে আমার কিডনি ম্যাচ হয়। তোমার মায়ের সাথে? আমার মায়ের সাথে। এবং আমার মা তখন আমাকে একটা কিডনি দেয় এবং আমি আজকে মায়ের কিডনি নিয়ে অনেক ভালো আছি। কিডনি ট্রান্সপ্লান্ট হওয়ার পরে আমি 1 বছর ছেলে মেয়ে এবং হাজব্যান্ডের থেকে ডিটাচ থাকি। একটু ইনফেকশন হওয়ার ভয়ে আমাকে ডাক্তারবাবু ওটা বারণ করেছিলেন। এরা 1 বছর থাকাকালীন বেডে শুয়ে আমার মনে হয়েছিল কতটা নিজে অসুস্থ হলে অসহায় মনে হয়। এই অসহায়তা আরও তো অনেক আছে যারা আমি হয়তো ট্রিটমেন্ট করাতে পারছি, কিন্তু তারা ট্রিটমেন্ট করাতে পারেননি। আমি খুব ছোটোবেলা থেকে গান শিখতাম। শ্বশুরবাড়ির উদ্যোগে, হাজব্যান্ডের উদ্যোগে আমি গানটা শুরু করি এবং গান শুরু করতে করতে এখন আমি স্টুডেন্ট শেখাতে শুরু করি। স্টুডেন্ট শেখানোর সাথে সাথে আমার খুব একটা অভ্যাস ছিল, আমি গিয়ে মাঝে মাঝে হসপিটালে বাচ্চাদের দেখতাম। এরকম করে হঠাৎ করে একদিন দেখি থ্যালাসেমিয়া ইউনিটে আমি ঢুকে পড়ি। গিয়ে দেখি যে 6 মাসের বাচ্চার থেকে শুরু করে অনেক বড় বড় মানুষ রক্তের জন্য হাহাকার। মানে থ্যালাসেমিয়া রোগটা আসলে হচ্ছে কি, মা আর বাবা দুজনে যদি ক্যারিয়ার হয় তাহলে কিন্তু বাচ্চার থ্যালাসেমিয়া হবেই। একজন যদি ক্যারিয়ার হয় আর একজন যদি ক্যারিয়ার না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে হওয়ার চান্সটা কম থাকে। ওখান থেকে ফিরে এসে আমার মনে হয়েছে আমার গানকে শুধু গান কেন, আমি তো গানের সাথে সাথে আমি কিছু কাজও করতে পারি এদের নিয়ে। সেই তখন আমি ঠিক করলাম আমি যেখানে প্রোগ্রাম করতে যাই
আমি আগে এই থ্যালাসেমিয়া নিয়ে বলি, মানুষকে বোঝাই, শুধু প্রোগ্রাম না, আমার আশেপাশেও যারা থাকে। এবং আমি একটা কথা আপনার মাধ্যমে বলতে চাই যে যারা ভবিষ্যৎ প্রজন্মে মা বাবা হবেন বা আগামী দিনে যারা বিয়ে করবেন, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, তারা যেন বিয়ের আগে এই থ্যালাসেমিয়া টেস্টটা করায়। প্রত্যেক সরকারি হসপিটালে এটা কিন্তু ফ্রি করানো হয় এবং এটা ট্রিটমেন্ট আছে। কিন্তু বাচ্চার যদি থ্যালাসেমিয়া একবার হয়ে যায়, ওটার কিন্তু কোনো ট্রিটমেন্ট নেই। আমার একান্ত অনুরোধ প্রত্যেকের মা বাবার কাছে এবং আগামী প্রজন্মের কাছে, এই থ্যালাসেমিয়া রোগ যাতে আর না বাড়ে এবং মানুষ বেশি বেশি করে যেন আসে এবং মানুষকে সচেতন করে। অসুস্থ ছিলে, রেস্ট্রিকশনসও তোমার ছিল নিশ্চয়ই? হ্যাঁ, আমার রেস্ট্রিকশন ছিল। আমার পুরো 4 বছর সব সেদ্ধ খাবার খেতে হয়েছিল এবং সে নুন আর তেল বাদ দিয়ে। তো বাড়ির বাইরে বেরিয়ে বাচ্চাকে নিয়ে নিজের এত রেস্ট্রিকশন মানতে পারতে? মানতেই হতো দিদি, বাচ্চাদের মুখ চেয়ে আমাকে এগুলো করতে হয়েছে। এরকম ভাবে কত বছর চলেছে? এভাবে 4 বছর চলেছে। ট্রান্সপ্ল্যান্ট পরেও আমার কিন্তু প্রচুর রেস্ট্রিকশন আছে। মাকেও নিশ্চয়ই তার সাথে সাথে তোমার মা? না, মায়ের কোনো রেস্ট্রিকশন, এখন মা আমার কাছেই থাকে। আচ্ছা, আমার বোনদের বিয়ে হয়ে যাওয়ার পর মা এখন আমার কাছে থাকে। তোমার তার মানে একটা কিডনি, মায়েরও একটা কিডনি? মায়ের একটা কিডনি, আমার কিন্তু একটা কিডনিতে ডাক্তার কি বলে? একটা কিডনিতে মানুষ খুব মানে সুস্থ সবল ভাবে বাঁচতে পারে। বাইরের জল, বাইরের খাবার একদমই চলবে না এবং কিছু এক্সারসাইজ, ডেইলি এক্সারসাইজ করতে হয়, কিছু মেডিসিন নিতে হয়। এক্সারসাইজ সকালবেলায় মর্নিং ওয়াক 30 মিনিটস এবং নাইটে ডিনারের পর 30 মিনিটস আপনাকে ওয়াক করতে হবে। আচ্ছা, এটা করতেই হবে। আচ্ছা। এবং যখনই আমি বাইরে বেরোই মুখে মাস্ক লাগিয়ে বার হই, যাতে অন্য জীবাণুটা না আমার ভেতরের মধ্যে ঢুকে যায়। আচ্ছা, এখন যে তুমি কাজের সাথে যুক্ত আছো, থ্যালাসেমিয়ার পেশেন্টদের নিয়ে কাজ করছো, সেখানে তো বাচ্চারাও নিশ্চয়ই অনেক আছে? হ্যাঁ, বাচ্চা অনেক আছে। পুরুলিয়াতে এখন 175 জন বাচ্চা আছে। তাদের সাথে নিয়মিত আমার স্টুডেন্টরা, আমার এন্টায়ার টিম, তারা নিয়মিত যোগাযোগ রাখে এবং কার কখন দরকার হয় সেটা আমরা ওদের কাছে পৌঁছে দিই। এবং বছরে 4টে আমি প্রোগ্রাম করি। যেই প্রোগ্রামের টাকা যেটা আমার হয়, সেই টাকা দিয়ে ওদের সমস্ত কিছু দায়িত্ব যেগুলো ওদের দরকার সেগুলো আমি ওদেরকে দিই। এবার আমি নিজেও প্রোগ্রামে যে টাকা পাই, সেই টাকা আমি ওদের পেছনেই দিয়ে দিই। মনে তো অসুখ নয়, অসুখ তো শরীরে। মন সুস্থ থাকলে সব ঠিক। ভালো থেকো সময়, ভালো লাগলো তোমার সাথে পরিচয় হয়ে। খুব ভালো কাজের সাথে যুক্ত আছো, নিজের তো মনের জোর আছেই তোমার, তুমি সুস্থ আছো এখন, খুব ভালো। কিন্তু তার সাথে সাথে তুমি এত মানুষের পাশে দাঁড়িয়েছো, এত মানুষের কথা ভাবছো, তাদের আশীর্বাদ তোমার সাথে আছে। হ্যাঁ, নিশ্চয়ই তাদের ভালোবাসা, তাদের আশীর্বাদ তোমার সাথে সবসময় থাকবে। দেখো, প্রত্যেকদিন আমাদের খেলা এখানে হয়, আজকে একটু অন্য ধরনের ব্যাপার হবে। ঠিক আছে, আজকে আমরা খেলবো আমার রান্নাঘরে। সোমা, এবার তোমাকে নিয়ে আমি রান্নাঘরে যাবো, দেখবো কি খেলা আছে আজকে আমাদের। আচ্ছা, এইটা হচ্ছে আমার রান্নাঘর। সোমা, সুন্দর রান্নাঘর, আমার সুন্দর রান্নাঘর। আলু সেদ্ধ করে রাখা, ডিম সিদ্ধ করে রাখা রয়েছে। খেলাটা হচ্ছে তোমাকে এই আলু এবং ডিমের খোসা ছাড়াতে হবে। আচ্ছা, 2টো আলু 2টো ডিম সব কটা করতে হবে। আচ্ছা আচ্ছা। এই 2টো আলু 2টো ডিম কত তাড়াতাড়ি তুমি করতে পারো। 2টো খোসা রাখবে, একটা ডিমের খোসা, একটা আলুর খোসা, আর জিনিসগুলো এখানে রাখবে। যে প্রথমে শেষ করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। স্টার্ট। কম সেদ্ধ হয়েছে। কম সেদ্ধ হয়েছে তো ভালো, তো তাহলে ভাত ভাত করতো। ভেরি গুড। 2টো তাড়াতাড়ি নাও, ভেঙে ফেলছো আলুটা। রাখো, বলো ডিম ছাড়াও, অন্য খোসাটা রাখো, অন্য জায়গায় রাখবে। Fast. Okay. সময় টাইম 1 মিনিট 40 সেকেন্ড। দেবস্মিতা, নমস্কার দিদি। প্রতি মুহূর্তে সংগ্রাম। একদম। কবে থেকে শুরু হয়েছে এই সংগ্রাম? অ্যাকচুয়ালি দিদি, আমি গিরিশ পার্কের মেয়ে। আমরা এক ভাই এক বোন। বাবা সরকারি চাকরি করতেন। আমরা একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে খুবই কষ্টের সাথে কিন্তু খুব আদরে বড় হয়েছি। পড়াশোনায় খুব ভালো ছিলাম। তো হঠাৎই বাবা বলেন যে আমার সম্ভব হচ্ছে না
মায়ের সাথে আমরা হাওড়া স্টেশন গিয়ে একদম দিল্লি চলে যাই। ইন্টারভিউতে গেলাম, ইন্টারভিউতেও পাশ করে গেছে। সেখানে প্রায় 500 ক্যান্ডিডেট অল ইন্ডিয়া থেকে গেছে, সেখান থেকে 90 জন সিলেকশন হয়েছে, তার মধ্যে আমি। কারেন্ট ট্রেনের টিকিট কেটে মা কষ্ট করে বাড়ি ফিরে আসে। বাবা তো খুবই তখন মানে রাগ আর কি। একদম ফোন করছি, কোনো কথা বলছে না, এরকম অবস্থা। যাই হোক, সেই ট্রেনিংয়ে আমাদের ভীষণ কঠিন ট্রেনিং ছিল। ট্রেনিংয়ের পরে আমাদের পরীক্ষা হতো, সেই পরীক্ষাতে 90% কোয়ালিফাই না করি সঙ্গে সঙ্গে রিটার্ন টিকিট ধরিয়ে বলছে বাড়ি চলে যাও। সেটা তো আরও মানে আর একটা লজ্জার প্লাস মা একটা এত বড় চ্যালেঞ্জ নিয়ে ফেলেছে বাবার সাথে, আমি যদি সেখানে কোয়ালিফাই না করতে পারি। তো যাই হোক দিদি, সেই ট্রেনিং থেকে আমি একদম ফার্স্ট পজিশন হোল্ড করি ইন্ডিয়ার মধ্যে। ইভেন সেখান থেকে আমি চাকরি নিয়ে আমি জয়েন করি। আজকে 13 বছর আমি চাকরি করছি, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আমি স্কুটি চালাই, আমি বাইকও চালাই দিদি। তোমার জায়গাটা কতখানি, কতটা জায়গা? আমার দিদি এরিয়া প্রচুর বড়। আমার একদম নাগের বাজার থেকে শুরু করে আপ টু এদিকে ধর্মতলা, এদিকে কাকুরগাছি, বেলেঘাটা, ফুলবাগান, উল্টোডাঙ্গা, সল্টলেক, রাজারহাট, ইভেন দিদি মিদনাপুর গিয়েও কাজ করেছি। মানে প্রচুর পরিশ্রমের কাজ। এত বছর ধরে এই কাজের সাথে যুক্ত আছে, যেটা মেইনলি বেসিক্যালি 90% 99% আমি বলবো ছেলেরা করে। একদম। তবে এখন ইদানিং কালে কয়েকজন মহিলাকে দেখা যাচ্ছে, আজকাল মহিলারা সব করছে, তাই জন্য এটা কেন করবে না? কিন্তু খুব পরিশ্রমের কাজ, খুবই পরিশ্রম দিদি। পিঠে আমাদের যে ব্যাগটা থাকে প্রায় 10 কেজি। কি করে করো দেবস্মিতা? এত সাকসেস পেয়েছি, সব থেকে বড় কথা আমাদের প্রচুর ইনসেনটিভস হয়, আমি অনেক কিছু কিনতে পারি, আমার কারোর উপর ডিপেন্ড করতে হয় না। অর্থটা আসলে তখন মনে হয় যে সব কষ্ট সব থেকে কি একটা সাকসেসের স্বাদটা এমন জিনিস না দিদি, নিজের স্বপ্নগুলো তো পূরণ করতে পারছি। কটায় বেরো তুমি? ডক্টরস ওয়াইজ আমাদের এরিয়া ওয়াইজ ভাগ করা থাকে। ধরুন কোনোদিন হয়তো আমার ক্যালকাটা মেডিকেল কলেজে আমার ডিউটি রয়েছে, তার সারাউন্ডিং স্ট্রেটটাও করতে হবে। তো সেক্ষেত্রে যেহেতু 9টার থেকে আমাদের আউটডোর বসে যায়, বিফোর ওপিডি যদি ডক্টরকে একটু মুখটা দেখানো যায় তাহলে তো আমার প্রেসক্রিপশন হবে দুটো প্রেসক্রিপশন হলেই তো আমার সেলসটা হবে। কিন্তু ধরো তোমার মতন এরকম ধরনের প্রফেশনে তো অনেক ছেলে মেয়ে রয়েছে, তারাও আসছে ডক্টরের কাছে। একদম। তোমাকে আলাদা হতে হবে সকলের কাছ থেকে, যাতে তাদেরকে সে তোমার কথা শুনে স্ট্র্যাটেজিটা কি, কিভাবে নিজেকে রেডি করতে। স্ট্র্যাটেজি মিন্স দিদি আমাদের প্রফেশনে মেন দেখে আমি কতটা সিরিয়াস অ্যাবাউট মাই জব। একটা ডক্টর কিন্তু সবসময় তার পেশেন্ট নিয়ে ওয়ারিড, তার পেশেন্ট সঠিক সময় তার মেডিকেশনসটা পাচ্ছে কিনা, আমার অ্যাভেলেবিলিটি পার্ট ঠিক আছে কিনা। একটা ওষুধ লিখে দিল, পেশেন্ট সারা ইন্ডিয়া বা সারা কলকাতা খুঁজলো, সেটা কিন্তু একটা খুব এম্বারাসিং ডক্টরের ক্ষেত্রে। সেক্ষেত্রে দেখবে সে তার পেশেন্ট কতটা বেনিফিটেড হচ্ছে, মেডিসিনসটা কতটা পকেট ফ্রেন্ডলি, বা আমাদের প্রোডাক্টের এফিকেসি কতটা। একটা প্রোডাক্ট ইউজ করলাম শুধু তো একটা লেখার জন্য লেখেন না, ওনারা অনেক কিছু বিচার বিবেচনা করেই লেখেন। তো সেইটাই কতটা পেশেন্ট তাদের কতটা স্যাটিসফাইড হচ্ছে তার ওপর, প্লাস আমার রেগুলারিটি, আমি কতটা সুন্দরভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারছি বা আমার কোম্পানিকে রিপ্রেজেন্ট করতে পারছি, আমার রেগুলারিটি, আমার সিনসিয়ারিটি, এইগুলোর ওপরেই দিদি আজকে আমার সাকসেস। আমি এখন কিন্তু ইন্ডিয়ার টপ পারফর্মার আমার কোম্পানিতে। তাই? বাহ, অল দ্য বেস্ট, ভেরি গুড। থ্যাংক ইউ। খুব ভালো থেকো এবং এইভাবেই জীবনে এগিয়ে যাও, নাম করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। Stop. এত কাজের মধ্যে বাড়িতে রান্না বান্না তো করতে পারি। ম্যাম আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, আমি প্রচুর রান্না করি। আমার ছেলে প্রচণ্ড খাদ্য রসিক, ওর জন্য আমাকে প্রচুর করতে, আলু পরোটা তো করতেই হয়। দেবস্মিতা টাইম 1 মিনিট 18 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ডাবর রেড পেস্ট, স্যাভলন এবং বার্জার ইজি ক্লিন ফ্রেশ। স্পেশাল পার্টনার কোচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স। বর্ণালী দি, এবার আপনার গল্প শুনবো একটু। জীবনের লড়াইটা দিদি ছোটবেলা থেকেই। আমার মধ্যবিত্ত পরিবার, 6 ভাই বোন, বাবা শিক্ষকতা করতেন। ক্লাস যখন 8-এ পড়ি আমার ডান হাত এবং ডান পা গাড়ি চাপা পড়ে যায়। গ্রামীণ হাসপাতাল থেকে নিয়ে আবার সদর থেকে আবার বাইরে নিয়ে যাওয়া। সেখানে ডাক্তার বলল পাটাকে কেটে বাদ দিতে হবে। পা কেটে বাদ দিতে হলো। পা কেটে বাদ দেওয়ার পর যখন আমি জানলাম যে আমার পাটা নেই,
আমাকে আবার আমার নিজের মনেই আমার হলো যে আমাকে ঘুরে দাঁড়াতে হবে। আমার অ্যাক্সিডেন্টটা হয় দিদি 2002 সালের 8ই জানুয়ারি। আচ্ছা, সেকেন্ড অ্যাক্সিডেন্টটা হয় 10ই মে। কি হলো আবার? আমার আর্টিফিশিয়াল পাটা লাগাতে যাওয়ার জন্য গাড়ির চাকা খুলে যায়, টেকার পাল্টি খেয়ে আমাদের উপরে আবার চাপা পড়ে। তো এইটুকু মুখ আমার আমার হায়ের বাইরে ছিল, বাকিটা পুরো গাড়ির ভেতরে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, ডাক্তার অক্সিজেন, স্যালাইন এবং যত রকম চিকিৎসা করে নিয়ে যাওয়া হলো টাটা। অক্সিজেন এবং স্যালাইন দেওয়া হলো, চিকিৎসা হলো, দিয়ে আবার 3 মাস পরে আমি সুস্থ হয়ে বাড়ি এলাম। বাড়ি এসে 2002 জুলাইয়ে আমি পা পড়েছি। 2003 আমি যে স্কুলে আমি পড়াশোনা করেছি সেই গ্রামের স্কুলে আমি হোস্টেলে সুপারিনটেন্ডেন্ট হিসেবে ঢুকলাম। তো সেই পা পড়ে আপনার হাঁটতে চলতে প্রথম দিকে অসুবিধা হতো না, না? আমার পা পড়ে হাঁটতে কোনো অসুবিধা হয়নি। ছোট ছোট ছেলে মেয়েদেরকে নাচ গান শেখানো, এমনকি তাদের পিটি করানো, সেটাও আমি ওদেরকে করিয়েছি। মনের জোর কোত্থেকে জোগাড় করতেন মনানিদি? দুবার বড় বড় অ্যাক্সিডেন্ট, তারপরে অন্য একটা পা পড়ে হাঁটা, তার সাথে মনের জোর রাখা। মনের জোর আমি বেশিরভাগই আমি দিদি নম্বর 1 থেকে পেয়েছি। দিদি নম্বর 1 দেখে যে মেয়েরা কেন পারবে না। যখন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল বাড়ির চারপাশে সবাই বলেছিল আর মেয়ের বিয়ে হবে না, কিন্তু আমার মনের জোরে যে না আমি আবার দাঁড়াবো, আবার নিজে আমি প্রতিষ্ঠিত হব, দেখিয়ে দেবো সমাজকে। জানেন দিদি, তখন আমার পাটা ছিল না, আমারই বাড়ির মানে আত্মীয় বলুন বলছে তুমি একটা লাঠি নিয়ে হাঁটবে, লাঠি নিয়ে হাঁটলে তুমি ভর পাবে। আমি তখন বলেছিলাম যে লাঠি নিয়ে আমি হাঁটবো না কোনোদিন, আমি আমি আমার নিজের কৃত্রিম পা পরেই হাঁটবো। পরিবারে কে কে আছেন মনানিদি এখন? আমার পরিবারে ভাসুর আছে, যা, দেওর। স্বামী কি করেন? স্বামী টিচার। স্বামীর সাথে পরিচয় হলো অ্যাক্সিডেন্টের আগে না পরে? আমার স্বামীর সাথে পরিচয় হলো অ্যাক্সিডেন্টের পরে। আচ্ছা, যে স্কুলে ছিলাম সুপারিনটেন্ডেন্ট, সেই স্কুলে আমার স্বামী গিয়েছিল, সেই থেকে আমার পরিচয় হয়েছিল। আপনার জীবনে যা যা ঘটেছে সবই উনি জানেন? আমার স্বামী জেনে শুনে আমাকে বিয়ে করেছে। আচ্ছা, উনি এসছেন? এসছে। কোথায়? সবকিছু জেনে সবকিছু শুনেও যে আপনি দিদির পাশে ছিলেন এবং আছেন, এটাই সব থেকে বড় মহানতার পরিচয়। আমি মনে করি হ্যাঁ, এটা সবাইকেই করা উচিত, নিশ্চয়ই। সবারই আমাদের কর্তব্য। হ্যাঁ, বড়দির মতো মানুষের পাশে সকলের দাঁড়ানো উচিত, সেটা কথা সবাই ভাবে না। বর্ণিদি, সত্যি খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ঠাকুর আপনাকে প্রচুর সাহস দিয়েছে, মনে জোর দিয়েছে। আপনাদের মতো দিদিদেরকে সামনে এগিয়ে যেতে কখনো কোনো বাধা কখনো আটকাতেই পারবে না। তার সাথে সাথে যদি এরকম মিস্টার ব্যানার্জির মতন মানুষ থাকে সঙ্গে, তাহলে তার কোনোই অসুবিধা নেই। সত্যি ওর মতন মানুষ হয় না দিদি। বাহ, খুব ভালো। সাবধানে থাকবেন বর্ণিদি। ঠিক আছে দিদি। Stop. বর্ণনিধি টাইম। বর্ণনিধি খেলা শেষ করেছেন 1 মিনিট 29 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ডাবর রেড পেস্ট, স্যাভলন এবং বার্জার ইজি ক্লিন ফ্রেশ। স্পেশাল পার্টনার কোচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স। সমস্যার সমাধান করতে আসে এখানে। আজ তুমি সকলের জীবনে সমস্যা হয়ে দাঁড়িয়েছো, এটা কি ব্যাপারটা, কি ব্যাপার বুঝতে পারছি না ঠিক। প্রত্যেকটা মা বাবারই একটা মনের ইচ্ছা থাকে যে আমার যদি একটা মেয়ে হয় তাহলে সে একটু সুন্দর করে সাজাবো, একটু লক্ষ্মীশ্রী হবে, হ্যাঁ সুন্দর জামা কাপড় পরাবো। আনফর্চুনেটলি আমি আমার বাবা মার সেই স্বপ্নটা পূরণই করতে পারিনি। ছোটোবেলার থেকেই খুবই ডানপিটে স্বভাবের। প্রথম আভাস দিয়ে যখন জন্ম হয়, মানে
এতই ওভারওয়েট যে যে মেশিনটায় ওয়েট করা হয় সেই মেশিনে না লম্বায় ধরেছি না চওড়ায়। মানে সেই নার্স তো আমাকে নিয়ে সারা নার্সিং হোম ঘুরে দেখিয়েছে যে এত বড় বাচ্চা। সেই হলো ফার্স্ট। স্কুলে প্রি নার্সারিতে আমার এক বান্ধবী চেয়ার তুলে চেয়ারের তলায় মাকড়সা দেখিয়ে আমাকে ভয় দেখাচ্ছেন। ওই ভয় থেকে কি করে সারভাইভ করব, তার হাতে এমন দাঁত বসিয়েছি বিসিজি টিকার মতন এখনো নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারপরে ক্লাস 9-এ টিউশন পড়তে যাই, ওখানে একটি ছেলের জায়গাতে আমি গিয়ে বসে পড়ি। সে একটু দেরি করে আসার জন্য খুব বাজে একটা কটু কথা বলে। এবার আমার একটা অসুবিধা আছে দিদি, আমার সমস্যা হলে মুখ বেশি চলে না, হাতটা বেশি চলে। এইবার যথারীতি বাইরে বেরিয়েছে, আমার দুটো ছেলে বন্ধু দাঁড়িয়ে আছে, আমি বললাম ধরতো ওকে, এমন দিয়েছি দুটো দাঁতই সামনে দিয়ে ভেঙে গেছে। এবার আনফর্চুনেটলি সে আমার বাবার বন্ধুর ছেলে। রাত্রেবেলা তো বাবা পেটাতে পেটাতে তার বাড়িতে নিয়ে গেল। তাকে গিয়ে ক্ষমা চাইবো, সে বলছে না না কাকু ক্ষমা চাওয়াতে হবে না, এটার ক্ষতিপূরণ দিতে পারছি না, আর আমি মার খেতে পারছি না। এই হলো। তারপরে একটু 11-12-এ উঠলাম আস্তে আস্তে, তারপরে ভাবলাম না এইরকম এবার একটু ঠিক হতে হবে। হ্যাঁ, ছোটবেলা থেকে বাবা বয় কাট রাখতো, হ্যাঁ এরকম ছেলে স্বভাবের জন্য। কলেজে উঠলাম, কলেজে তাও একটু মানুষ হলাম, একটু মেয়েদের মতন হাঁটা চলা ঠিক আছে গেল। পিস্তত দিদির বিয়ে ঠিক হয়, তো আমার পিস্তত দিদির বিয়ের জন্য আমি বাবা মা তিনজনে শপিংয়ে যাই। শপিং থেকে আমার শ্বশুর মশাইয়ের দোকানে আমরা জামা কাপড় বানাতে যাচ্ছি। সেখানে যাওয়ার সময় একটা গাড়ির ঠোকাঠুকির কারণে একটা ছেলের সাথে খুব বিবাদ বাঁধে। তো ছেলেটা আমার বাবার কলার ধরে টেনেছে। এবার সেই দেখে তো স্বাভাবিক, আমি তো আর স্বাভাবিক অবস্থায় নেই, যা হাতে ব্যাগ প্যাগ ছিল রেখে দিয়ে তাকে তো ওখানেই মারতে শুরু করে দিয়েছি। বাবা ওই দেখে আর ফেড আপ হয়ে বলছে এবার আর আমি ওকে বাড়িতে রাখবো না, এবার বিয়ে দিয়ে দেবো। সেদিনকে শ্বশুরমশাইয়ের দোকানে যাই, হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করছে তুমি কি পড়ো। হ্যাঁ, আমার শ্বশুর মাপ নেয়, টেলার, ব্লাউজের টেলার, নাগের বাজারে শপ আছে। মাপ দিয়ে বেরিয়ে আসার পর আমার মা ঢুকেছে। এবার ওদিকে গিয়ে কাউন্টারে আমার বর এত বড় একটা বিল বানিয়েছে, সেই নিয়ে আমার বরের সাথে তুমুল ঝামেলা। এবার সে তো আর জানি না পরে এই আমার কপালে জুটবে। এদিকে আমি আমার বরের সাথে ঝামেলা করছি, ওদিকে আমার শ্বশুর আর আমার মা বিয়ের গল্প বানিয়ে ফেলেছে। এইবার বাড়িতে গিয়ে এই সমস্ত হওয়ার পরে 18ই অক্টোবর আমার বিয়ের কথা হয়, আর 18ই নভেম্বর আমার বিয়ে হয়ে যায়। এক মাসের মধ্যে আমার বিয়ে যায়। আমার দিদির বিয়েতে আমার বিয়ের 9 দিন পরে, মানে আমার দিদির বিয়ে 2 বছর ধরে প্ল্যানিং হচ্ছে, আর আমার 1 মাস আগে ওর বিয়ের আগে আমি বিয়ে করে ফেলি। যাই হোক, এই বিয়ে হয়, বাবা ভাবলো একটু লক্ষ্মী সুলভ হবে, বিয়ের পরে একটু শান্তশিষ্ট হবে। তা তো আর হলো না। আর আমার বর একদমই অপোজিট ক্যারেক্টারে, ভীষণ শান্ত। আমার শাশুড়ি এই চলছে। 2 বছর আগে আমার মেয়ে হয়েছে। হ্যাঁ, মানে জানি না, আমার বর বলে আমার স্বভাবেই পেয়েছে, প্লে স্কুলে দিয়েছি, প্রথম দিনই একটা মেয়েকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এইবার সেটাই হচ্ছে, এবার আমি যদি এই জিনিসটা ঠিক না করি আমার মেয়ে তো এটা কন্টিনিউ করবে। হাজবেন্ড একটু বদলাতে পারলো না? না, হাজবেন্ড তো হাত জোর করে দিয়েছে, আর না আমি আর নেই, তুমি তোমার মতো থাকো। হাজবেন্ডের ওপর দিয়ে ঝড় গেছে? একবারই যা ঝড় গেছে, আর দ্বিতীয়বার হাওয়া আসারও কথা বলে না। কেন, কি করেছি? কি হয়, আমার সাথে খুব খুনসুটি করে, ঠিক আছে। এবার ও হয়তো আমাকে একটু ধাক্কা দিলে, এবার আমার ধাক্কাটা ওর গায়ে এত জোরে লাগে একটা অঘটন হয়ে যায় আর কি। তাই জন্য ও একদম হাত জোর করে দিয়েছে যে না আমি আর তোমাকে বদলানোর চেষ্টা করবো না, যেমন আছো বাবা তেমন থাকো। এই নিয়ে চলছে। এবার আপনি বলুন যে আমি স্টপ করবো কি করে? কেন করতে চাও? আমরা সবাই একরকম, অঙ্কিতা আলাদা, তাই জন্য আমরা অঙ্কিতাকে নিয়ে আলোচনা করছি আজকে দিদি আমার মঞ্চে বসে। দিদি, আমার শ্বশুর আপনার ভীষণ বড় ফ্যান। মানে ও আজকে রচনা ব্যানার্জি এই ব্লাউজটা পরেছে না, মামুন দেখো এইটা করবো, হ্যাঁ এই ব্লাউজটা দেবো। ও আজকে এইভাবে শাড়িটা পরেছে না, দেখো মামুন এইভাবে করবো। অ্যাকচুয়ালি ভীষণ বড় ফ্যান। প্রত্যেকটা এপিসোডের আপনার ব্লাউজের একটা করে ফটো তুলে রাখবে, সেটা একটা ডেমো বানাবে। আজকে আমাকে একটা কার্ড দিয়ে পাঠিয়েছে, বলেছে অবশ্যই ওনাকে তুই এই কার্ডটা দিয়ে আসবি আর বলবি আমার দোকানে আসার জন্য। অবশ্যই আসবেন দিদি, নাগের বাজারে আমাদের দোকান। ভেরি গুড, বাহ সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দিদি। ভালো থেকো অঙ্কিতা। থ্যাংক ইউ। আর শ্বশুরমশাইকে আমার তরফ থেকে নমস্কার প্রণাম জানাবে। যদি কখনো মনে হয় নিশ্চয়ই যাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো অঙ্কিতা রান্না করে। Stop. খোসা সরাও।
গুড ভেরি গুড, চলো 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 চলো। ওকে, অঙ্কিতা খেলাটা শেষ করেছে 1 মিনিট 34 সেকেন্ড। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে দেবস্মিতা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছেন বরণিধি 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে অঙ্কিতা 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে সোমা 5 পয়েন্টস। দেবস্মিতার পছন্দ ফ্রায়ার, বরণিধির পছন্দ ইলেকট্রিক কেটল, অঙ্কিতার পছন্দ সোফা, সোমার পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে শু ক্যাবিনেট। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। এই রাউন্ডে হাই স্কোরার দেবস্মিতা 20 পয়েন্ট। দেবস্মিতার জন্য সানরাইজের তরফ থেকে 5 লিটার মাস্টার্ড অয়েল। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হাইয়েস্ট স্কোর হবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে একটি সুন্দর গিফট। আজকের আমাদের স্পেশাল গেস্ট প্রস্মিতা। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। টিভি স্ক্রিনে অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, একটা অক্ষর এসে আটকে যাবে, সেই অক্ষর দিয়ে সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে গান শুরু করবে। প্রথম প্রশ্নের ক্ষেত্রে খালি বলবো না। অঙ্কিতা। ना ना करके प्यार हाय मैं कर गई ওকে 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। দ্বিতীয় গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি। উল্লেখ করা আছে। বলো দেবস্মিতা। পা মা গা রে সা, 5টা। ফাইনাল আনসার? 4-5টা বলি, হ্যাঁ নিয়ে নিন। কি হতো? পামাগারে সা, তার চোখের জটিল ভাষা, ধা ধা পামাগারে, ওরে তোরে বোঝার আশায়। 7টা সুরই আছে। সরি দেবস্মিতা, -5। এবার 3 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে বিএন ঘাটি আসানসোলের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। একটা ছাতার ছবি এসছে বা বৃষ্টি, তো এমন একটা গান শোনাবে যেটার মধ্যে একটা ছাতা শব্দ আছে, তাহলে বৃষ্টি শব্দটা আছে। বলো অঙ্কিতা। रिम झिम गिरे सावन, सुलग सुलग जाए मन। 5 পয়েন্টস। অনেকগুলো শাড়ি আছে, গিয়ে চুজ করো কোনটা চাই। বিএন ঘাটি আসানসোলের তরফ থেকে একটি সুন্দর শাড়ি অঙ্কিতা। 4 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে লালাম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাক পার্স। বলছি তোমার দিব্যি গেলে, আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে, শুনে বুঝে বিষম ঠেলে পড়ে। গানে চলতি কথায় মা কালীর সাথে সম্পর্কিত কোন শব্দ আছে? বলো সোমা। দিব্যি। 5 পয়েন্টস। আমরা বলি মা কালীর দিব্যি। সঙ্গে লালাম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাক পার্স। এবার আমাদের শেষ গানের প্রশ্ন, যিনি সঠিক উত্তর দেবেন তিনি হয়ে যাবেন আজকে এইচ.কে দত্ত সোনার দিদি এবং পেয়ে যাবেন এইচ.কে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি। গানে কোন
উৎসবের উল্লেখ আছে। বলো দেবস্মিতা। রাখি। 5 পয়েন্টস। সেই অঙ্গীকারে সঙ্গে তোমার গিফট হচ্ছে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার কিছু প্যান্ডেন্ট। সময় এই রাউন্ডে হাউস করার অঙ্কিতা 10 পয়েন্টস। এসো আজ কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে স্যান্ডউইচ গ্রিল অঙ্কিতা। হারিয়ে যাব আমি তোমার সাথে। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড। ডাবর রেড পেস্ট প্রেজেন্টস কার দৌড় কথা দৌড়। আজকের আমাদের স্পেশাল গেস্ট জাগৃতি। হেডফোন রাউন্ড এটা আমাদের। সময় পাবে 1 মিনিট। 1 মিনিটের মধ্যে প্রত্যেকটা শব্দের জন্য 2 পয়েন্টস করে পাবে। প্রথমে খেলবে সোমা। সোমা হেডফোন পরো। বাইরে তো তেল মশলা খাওয়া বারণ, কি মনে হয়? হিসাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। ধামা চাপা। ধামা চাপা। ধামা চাপা। ঝাপাঝাপি। ধামা চাপা। টপাটপ। লড়াই। 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 ভক্তি। ভক্তি। ভর্তি। ভক্তি। ভক্তি। বৌদি। পাকা। পাকা। বাঙা। পাকা। 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 বাজার। কেটলি। কেটলি। কাছাকাছি। একটা পেরেছো 2 পয়েন্টস। যেগুলো পারোনি শুনে নাও। কেটলি, ধামা চাপা, ভক্তি আর পাকা। বিয়ের আগে শ্বশুর মশাইকে কি বলতে? বেশ করেছি প্রেম করেছি করবই তো। স্টার্ট স্টার্ট। একদম মোর। লাড্ডু। জাদু। লাড্ডু। লাড্ডু। দাদু। লাড্ডু। লাড্ডু। হিন্দি। 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 এনজয়। স্কুটি। 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 করতে হবে। কি করতে হবে? হিন্দি। 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 জিতলি। জিতলি। একটা পেরেছো 2 পয়েন্টস। যেগুলো পারোনি শোনো এবার। দিল্লি। ও দিল্লি। হিন্দি। টিকিট। স্কুটি। শিট। বর ভালোবেসে কি বলে এখন? কহো না প্যার প্যার সাঁড়াশি। 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 ক্রেচ ঘন্টা। 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 হোস্টেল বেগুন। গুন। গুন। বেগুন। বেগুন চন্দন। চন্দন। চন্দন চড়াই। 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 তরকারি সাঁড়াশি। 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 সার্কাস দুটো পেরেছেন 4 পয়েন্ট। যে 3টে পারেননি শুনে নিন। সাঁড়াশি, ঘন্টা, চড়াই। আশীর্বাদের সময় শাশুড়িকে কি বলেছিলে? মেহু 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 ডান পিঠে। ডান পিঠে। পাঁচিল। বাজি। পাঁচিল। পাঁচিল। মাঝি। পাঁচিল। বাজি। চৌবাচ্চা। চৌবাচ্চা। পুতুল। পুতুল। পরশু। পুতুল। প্রচুর। अरे तुमने जो ওজন। 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 है समझा है जाना है পুতুল। প্রচুর। वो मैं नहीं একটা পেরেছো
2 পয়েন্টস যেগুলো পারোনি শোনো। ডান পিঠে, পাঁচিল, চৌবাচ্চা, পুতুল। জাগৃতির জন্য একটা জোরে হাততালি। থার্ড রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে বননিধি 4 পয়েন্টস। হুকুমনি সিঁদুর ও আলতার তরফ থেকে পুজোর সামগ্রী, সিঁদুরদানি এবং গিফট হ্যাম্পার বননিধির জন্য। ত্বকের সুরক্ষায় হুকুমনি সিঁদুর ও আলতা ব্যবহার করুন। সেকেন্ড পজিশনে 3 জন, সোমা, দেবস্মিতা, অঙ্কিতা, 3 জনেই 2 পয়েন্টস। দেবস্মিতার পছন্দ হচ্ছে সানরাইজের তরফ থেকে সর্ষের তেল এবং রান্নার মশলা। অঙ্কিতার পছন্দ হচ্ছে ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম এবং সোমার পছন্দ সালিকলের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং সঙ্গে সার্ভিং বোলের সেট। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করবো আমাদের শেষ রাউন্ড। স্যাভলন প্রেজেন্টস বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে অনুকে, জুয়েলারি স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন এইচ কে দত্ত জুয়েলার্স তরফ থেকে সোনার হার, মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং স্যাভলনের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে স্যাভলনের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। মটর, পায়রা, বেদানা, প্রত্যেকটা শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ বানাতে হবে। এবার বলো সোমা। ময়না, বোঝাও। মটরের ম, পায়রার অন্তস্থ অ, আর বেদানার না। 20 পয়েন্টস। সঙ্গে স্যাভলনের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট সঙ্গে কফি মেকার। তোমার ননদ, তার কাকু, তার একমাত্র বৌদি তোমাকে। এবার বলো সোমা। আমার শাশুড়ি মা। বোঝাও। আমার ননদ তার কাকু, মানে হচ্ছে কাকা শ্বশুর, কাকা শ্বশুরের বৌদি আমার শাশুড়ি। 20 পয়েন্টস। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট সঙ্গে কফি মেকার। 3 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। উচ্চারণে সংখ্যা যা না বাচক হয়, তছনছ হলো জানি সঙ্গে যখন ছয়। এবার বলো দেবস্মিতা। 6 নয়, একটা শব্দে উত্তর। টাইম আপ। উত্তরটা হতো 9। উচ্চারণে সংখ্যা যা না বাচক হয়, 9 একটা সংখ্যা, 9 কথাটা আমরা না বাচক হিসেবে, আর তছনছ হলে আমরা বলি 9 6 হয়ে যাওয়া, আর 6 দেওয়া ছিল তাই উত্তরটা 9। -10। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে সিধু চাক্কি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। পাশাপাশি ক্লু পাতুরি এবং ফিশ ফ্রাই নাম ডাক খুব পাই। ওপর নিচে ক্লু খুব বৃষ্টি বর্ষাকালে পুকুরে জল যেমন পেলে। এবার বলো বনানিধি। পাশাপাশি ভেটকি আর উপর নিচ টইটম্বুর। 20 পয়েন্টস। সঙ্গে সিধু চাক্কি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। খুব বৃষ্টি বর্ষাকালে পুকুরে জল যেমন পেলে আমরা বলি টইটুম্বুর হয়ে আছে। আর ফিশ ফ্রাই আর পাতুরি আর কিসের খাই আমরা? ভেটকির খাই। আর এই বর্ষাকাল সূত্রে আরেকটা কথা জানিয়ে রাখি, এই বর্ষায় ভিজে ভিজে বাড়ি ফেরার পর শুধু স্নান করলে হবে না, সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে নিজেকে। স্যাভলন গ্লিসারিন সাবান আপনাকে দেবে অতিরিক্ত সুরক্ষা। তাই স্যাভলন সাবান দিয়ে শুধু স্নান নয়, পাবেন সুস্থ স্নান। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে 4 বার্নার গ্যাস ওভেন। 30 পয়েন্টসের আনসার। ভুল যদি করো -20, সেকেন্ড সুযোগে যদি খেলো তাহলে +20, ভুল করলে -10। দিদি নাম্বার 1 হবার লড়াইয়ে 3 জন আছো। সোমা স্কোর 52, বরণিধি 39, অঙ্কিতা 22। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করো। এবার বলো অঙ্কিতা। প্রশংসায় পঞ্চমুখ। 30 পয়েন্টস। সঙ্গে 4 বার্নার গ্যাস
সোভেন। শেষ প্রশ্নের উত্তর দিয়ে অঙ্কিতা স্কোর গিয়ে দাঁড়ালো 52 পয়েন্টসে। সোমা স্কোরও 52। টাই ব্রেকার প্রশ্ন আসবে, ঠিক আছে? যে উত্তর দিতে পারবে সে উইনার। রত্ন দামি পান নয়নে আছে স্থান, সবে ধন হলে নাকি নীল রংটি চান। এবার বলো সোমা। মণি, বোঝাও। দামি রত্ন মণি, আর চোখের মধ্যে নয়নে মণি থাকে। আর আমরা বলে থাকি যে সবেদন নীলমণি। আজকের দিদি নাম্বার 1 সোমা দত্তখা with 52 পয়েন্টস। সোমা, তোমার জন্য রয়েছে জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। 5টা শব্দ বলবো, 20 সেকেন্ড টাইম পাবে, রিভার্সে উত্তর দেবে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। পাকা দেখা, দেখাশোনা, শন পাপড়ি, পাপড়ি চাট, পাকা কথা। পাকা কথা, পাপড়ি চাট, সোন পাপড়ি, দেখাশোনা, একটা মনে পড়ছে না। খুব ভালো ছিল, লাস্টটা ছিল পাকা দেখা। লাস্টেটা ভুলে গেছিলাম। এটা তোমার অঙ্কিতা, এটা রশ্মিতা, বানানি দিয়ে আপনার উইনারের ট্রফি শোনা। দিদি নাম্বার 1 এর ব্যাজ, দিদি নাম্বার 1 এর স্যার, এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে শোনা। মুখরোচক চ্যানেলের তরফ থেকে গিফট, এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সকলের জন্য গিফট ভাউচার, সাবলানের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার, মি আমারের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক, মি আমারের তরফ থেকে সকলের জন্য গিফট, সানরাইজের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার, বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল। এরপরে আপনারা দেখবেন আলো ছায়া।